কি হলো, কিছু বলবেন? অতি অপ্রতিভ শাহানুর ভেবে আসা কথা আর বাড়াতে পারে না, সব গুলিয়ে ফেলে। কোনো রকমে শর্ট টেনে টেনেই বলে, আসলে আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনি দুপুরে কি খাবেন। কপালে বেশ কয়েক ভাঁজ ফেলে নির্ণয়, এসব জিজ্ঞেস করার কি আছে? সে কি কোনো রাজা বাদশা নাকি যে এভাবেই জিজ্ঞেস করতে হবে? সে বিদিষ্ট হয়ে টান টান সুরেই বলে, এসবের কি মানে? যা খুশি রাধুন, আপনি আমাকে জিজ্ঞেস করার কি আছে? কথা বলার আর বিষয় খুঁজে পান না নাকি? কথাটুকু বলে নির্ণয় কটকট পায়ে চলে যায় ব্যালকনিতে। আর এদিকে শাহানুর চরম অপমান আর বিবৃত হয়ে পুরো উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকে। যখনই কপল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আর দাঁড়ালো না সেথায়, সরংশ বেগে চলে আসলো নিজ কক্ষে। পরদিন দুপুরবেলা রবিকর বেশ তেজস্বী হয়ে উঠেছে আজ। ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে দ্বিতীয়বারের মতো ইমদাদকে কল করে শাহানুর। প্রথমবার কল না ধরলেও এখন দুবার রিং হতে এবার ফোন তোলে ইমদাদ। হ্যালো নূর, আমি বাইকে ড্রাইভ করছি। আর্জেন্ট কিছু বলবি? তুমি এখন কোন জায়গায় আছো? গোল চত্বরে আছি। কেন রে? ক্যাম্পাসে একটু আসতে পারবে, ইমার্জেন্সি। কিছুক্ষণ নিশ্চুপ রয় ইমদাদ, অতঃপর বলে, ঠিক আছে, আসছি। তবে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না রে বোন। আচ্ছা তুমি আসো। প্রায় 7 থেকে 8 মিনিট পর ক্যাম্পাসে আসে ইমদাদ। বাইক রেখে শাহানুরের নিকটে এক প্রকার দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, কি জন্য ডাকলি? বাল একদম হাঁপানি তুলে দিলি। শাহানুর ঝটপট ব্যাগ থেকে পানির বোতল বের করে তা ইমদাদের দিকে এগিয়ে দেয়। ইমদাদ ব্যাগ রোতায় তা নিয়ে ঢকঢক করে গেলে তিয়াস মেটায়। ভাই আমার 2-3 হাজার টাকা লাগতো আর্জেন্ট, তোমার কাছে কি হবে? আমি দ্রুতই ফিরিয়ে দিব আবার। শাহানুরের হৃদয় কণ্ঠিত, তবুও সাহস সঞ্চয় করে বলে। ইমদাদ হয়তো ভেতরে ঈষৎ বিস্ময় হয়, শাহানুর বেশ অপ্রস্তুত হয়। কোনোদিন কারোর কাছে এভাবে টাকা চাইতে হয়নি তার। যেই মেয়ের স্বামী একজন ডাক্তার, তাকে কিনা লোকের থেকে টাকা ধার চাইতে হচ্ছে। বিষয়টাই অভ্যন্তরে বেশ অপমান বোধ জাগ্রত হয় মেয়েটার। ইমদাদ হয়তো তার সংকোচ ভাব ধরতে পারে, তাই সে মুখে সহজ ভাবে নেই বলে, খুব আর্জেন্ট? মানে এক্ষুনি লাগবে তোর? আগামীকাল দিলেও সমস্যা নেই, তবে তোমার সাথে যদি থাকে তাহলে এখন দিলে ভালো হয়। এখন তো সাথে সম্পূর্ণটা হবে না, 600-700 মতো হবে। আমি না হয় কাল তোকে পুরোটা দিই। খুব সমস্যা নিশ্চয়ই হবে না। না না, কোনো সমস্যা হবে না, তুমি কালই দিও। আর আমিও খুব শীঘ্রই টাকাটা তোমায় দিয়ে দেব, আর্জেন্ট দরকার না পড়লে আর কি। কথা সম্পূর্ণ করতে পারে না শাহানুর। ইমদাদের রাগের দৃষ্টিতে দমে যায় সে। ইমদাদ কপট রাগে বলে, তোর সাহস কি করে হয় আমাকে টাকা ফেরত দেওয়ার কথা বলিস? তাদের কথার মাঝেই সেখানে আগমন ঘটে সৌমির। হাতে একটি চানাচুরের প্যাকেট ঝাঁকাতে ঝাঁকাতে সে তাদের নিকটে আসতেই ইমদাদের দিকে নজর পড়ে। ইমদাদও দেখে তাকে। পরপর শান্ত ও ঠান্ডা কণ্ঠে বলে, আমি তো তোর বড় ভাই, তাই না? এসব বলতে হয় না। তুই বরং এর বিপরীতে আমার জন্য দু একটা ইনামিনা টিকাট খুঁজে দিলেই হবে। ব্যাস, হয়ে গেল সুদবুদ। কপাল কুঁচকায় সৌমি। হঠাৎ এইসব কথা শুনে ভীতস্রোত হয় শাহানুর। পাশে দাঁড়িয়ে থাকা সৌমিকে দেখে ইমদাদের ভোল বদলের কারণ বোঝাতে বিলম্ব হয় না তার। পরপর মুচকি হাসে সে। সৌমি এসব উদ্ভট কথা বিরক্ত হয়েছে নির্ঘাত, তাই তো শাহানুরকে নিয়ে চলে যেতে উদ্যত হতেই পথ আগলে দাঁড়ায় ইমদাদ। কণ্ঠে তোপে নিয়ে বলে, হাউ ডিয়ার ইউ বেস্ট ফ্রেন্ড! আমার বোনকে আমার সামনে থেকে নিয়ে যান আপনি কোন সাহসে? এতে তেতে ওঠে সৌমি। শাহানুরের হাত আরো শক্ত করে আগলে ধরে বলে, ওর গায়ে কি লেখা আছে যে ও আপনার বোন? ইমদাদ কথা বলার জন্য প্রস্তুত হয়, তখনই শাহানুর থামিয়ে দেয় দুজনকে। কি হচ্ছে, এটা কি? থামবে তোমরা? থামে ইমদাদ, পরতো থামে না সৌমি। সে পূর্বের চেয়েও অধিক তেজস্বী হয়ে বলে, না, নামবো না। ভার্সিটি কখন শেষ? আর তুই এতক্ষণ এই বদলোকের জন্য আমাকে ক্যাম্পাসে দাঁড় করিয়ে রাখলি। এবার আর ইমদাদ নিশ্চুপ রয় না, কণ্ঠে চরম বিদ্রোহ পোষণ করে বলে, এক্সকিউজ মি বেস্ট ফ্রেন্ড, বাই এনি চান্স আপনি কি আমাকে বদলোক বললেন? বেশ ভাব নিয়ে সৌমির জবাব। জি, আপনাকেই বললাম।
ইমদাদ ছোট চোখে তাকিয়ে বলে, আমার মতো একজন অপরিচিত বদলোককে খুচরো দিয়ে সাহায্য করলে কোনো দোষ হয় না, আর বোন হয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলে যত দোষ। চুপ হয়ে যায় সৌমি। বলার মতো কিছু খুঁজে পাওয়া দোষকর থেকে তার কাছে। ফিচেল হাসে শাহানুর। দুটোর এহেন কাণ্ডে যেন বেশ বিনোদন পেল সে। বিদীর্ণ দুপুর পেরিয়ে বিকেলের দিকে ঢলে পড়েছে দিন। শাখা বিস্তৃত তরু ছায়ার মধ্যিখানে সমান্তরাল রাস্তা। ইমদাদ মন্থর গতিতে বাইক চালাচ্ছে, তার আদলের হৃষ্টতা স্পষ্ট। বাইকের পেছনে শাহানুর। সৌমি তখন ক্যাম্পাসে বেশ রেগে গিয়েছিল, বিদায় তার রাগ কমাতে তাদের দুজনকেই ট্রিট দিয়েছে ইমদাদ। ফলস্বরূপ এতটা দেরি হলো আজ। নিরাপত্তা ভেঙে শাহানুর কণ্ঠে প্রশ্ন তোলে, আচ্ছা ভাইয়া, তুমি সৌমির সাথে এত লাগতে যাও কেন? তোমার মতি গতি কিন্তু ভালো ঠেকছে না। সৌমিকে রে? ভনিতা করবে না একদম। সৌমিকে আবার আমার বান্ধবী, যার সাথে আমার যুদ্ধ করে আবার ট্রিটও দিলে। ও আচ্ছা, বেস্ট ফ্রেন্ড। তার নাম বুঝি সৌমি? বাহ, क्या নাম হ্যাঁ। বিরক্ত ভাবে ললাট বাঁকায় শাহানুর। ইমদাদ কিয়ৎক্ষণ চুপ থেকে ফের কৌতূহলী স্বরেই বলে, আচ্ছা, বেস্ট ফ্রেন্ড আই মিন তোর বান্ধবী একলা নাকি দোকলা রে? মানে কি? মানে সিঙ্গেল নাকি মিঙ্গেল? তোমার জেনে কি কাজ? কথা বলতে বলতে ততক্ষণে বাইক চলে আসে শাহানুরদের ফ্ল্যাটের সামনে। শাহানুর ধীরে নেমে যায় তা থেকে। ইমদাদ চোখ থেকে সানগ্লাস সরিয়ে মুখশ্রীতে দুঃখী দুঃখী ভাবে নেই বলে, এমন করিস কেন বল না। আর চোখে দেখে শাহানুর ঈষৎ মুচকি হাসির সহিত জবাব দেয়, সিঙ্গেল। সত্যি? হালকা চেঁচিয়ে ওঠে ইমদাদ। পরপর হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। হতবাক হয় শাহানুর, সাথে ভূতগ্রস্তও হয়। সহসা রেগে যায় সে। কি করছোটা কি? মাথা ঠিক আছে তোমার? মানুষজন কি বলবে? কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে ওঠে, চলো বাসায়, চলো বাসায় যাব। তুমি বলেছিলে একদিন আসবে, আজকে যেতেই হবে তোমাকে। মুখ থেকে হাত সরায় ইমদাদ। স্বরে এবার প্রবৃত্তি ভাব খেলা করে। যাব একটা শর্তে, আমাকে একটু ওর সাথে সেটিং করিয়ে দিবি। শাহানুরের অক্ষি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্তম্ভিত হয়ে সাথে সাথে রুষ্ট হয়। ফলে ওষ্ঠযুগল কিঞ্চিত ফাঁক হয়ে আসে তার। কাটকাট কণ্ঠেই বলে, কখনো না। ইমদাদ বেদনা মন্থিত অননে বসে থাকে। বাইক স্টার্ট দিতে দিতেই বলে, তাহলে তোদের বাসায় আর যাওয়া হলো না। নাটক বন্ধ করো আর চুপচাপ বাসায় চলো তো। হেসে ওঠে ইমদাদ। কণ্ঠে পরিতোষ এনেই বলে, আগে ওর সাথে সেটিংটা করিয়ে দিবি, তারপরে তোদের বাসায় গিয়ে নির্ণয়ের সাথে ডিজে পার্টি করে আসবো। আজ আসি। বলেই বাইক ঘুরিয়ে মোড় নেয় ইমদাদ। শাহানুর অবসাদগ্রস্তে তাকিয়ে থাকে সেখানে। বড় ছেলে মানুষ ইমদাদ, এসব কথার কোনো মানে হয়? আর ভাবে না শাহানুর। ভূপৃষ্ঠে অভিঘাতে এগিয়ে যায় ফ্ল্যাটের দিকে। পক্ষান্তরে বেশ অনেকটা সময় পূর্বে ব্যালকনিতে এসেছিল নির্ণয়। বাসায় ফিরে শাহানুরকে না দেখে কিছুটা ভাবুক হলেও ততটা ভ্রুক্ষেপ করেনি সে। হ্যান্ডবুক অফ ডার্মাটোলজি বই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল পড়তে বসেছিল বারান্দায়। তখনই তার দর্শনেন্দ্রিয় আসে একটি পুরুষের বাইকে করে আসা শাহানুরকে। সহসা চিবুক শক্ত হয়ে আসে, চিত্তে আসে ভ্রান্ততা। ছেলেটির সাথে যতক্ষণ কথা বলছিল ততক্ষণ বেশ নিরীক্ষণে তার দুটি দৃষ্টি ছিল তৎপর। অথচ বিষয়টায় এতটা অনুরক্তির কারণ হয়তো তার নিজেরই জানা নেই। ছিমছাম পোশাকে সুশোভিত হয়ে নিজ রুম থেকে ড্রয়িং রুমে আসে শাহানুর। তখনই দৃষ্টিতে এসে নির্ণয়ের রুমটা। সেটার একটা দরজা ঈষৎ খোলা। তার মানে এখন বাসায় আছে নির্ণয়। অপ্রত্যাশিতভাবেই স্মরণে চলে আসে গতকালকের ঘটনা। উষ্ণ শ্বাস ফেলে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। সেখানে খাবার সকালে সে যেমনটা রেখে গিয়েছিল তেমনটাই রয়েছে। তার মানে নির্ণয় এসে খাবার খায়নি। কেন খায়নি? মস্তিষ্ক আগত প্রশ্নে যখন ব্যস্ত তখন ড্রয়িং রুমে আগমন ঘটে নির্ণয়। শাহানুরের অবয়ব দেখেই তার স্মৃতি আসে দৃঢ়তা। শাহানুর বীতশ্রদ্ধেয় ন্যায় একবার দৃষ্টি ফেলতেই সে ফের রুমে ফিরে যেতে উদ্যত হয়। সহসা পেছনে ডেকে ওঠে শাহানুর। শুনুন। দাঁড়ায় নির্ণয়। তীক্ষ্ণ চোখে কপাল কুঁচকে তাকায় শাহানুরের পানে। দৃষ্টিতে ছিল প্রশ্ন। শাহানুর শান্ত চোখে দুটো নরম পলক ফেলে এগিয়ে আসে। বিভ্রান্তে প্রশ্ন করে ওঠে, আপনি খাবার খাননি যে? এমনি
ইচ্ছা ছিল না। দৃঢ় শিবুকে বেশ উদ্বেগহীন আর ভরাট স্বর তার ক্লান্ত নজর নামিয়ে নেয় শাহানুর। নির্ণয়ের প্রেক্ষিতে আর কিছু না বলে পুনরায় রান্নাঘরের দিকেই পা বাড়ে নির্ণয়। নিঃসুপ থেকে কণ্ঠে ভারত নেই বলে, আপনি খেয়ে নিন, আমি বাহির থেকে খেয়ে এসেছিলাম। কিছুটা স্থির হয় শাহানুর, পেছন না ফিরেই বলে ওঠে, আমিও ক্যাম্পাসে থেকেই খেয়ে এসেছি, ক্ষুধা নেই আর। পরপর পা বাড়ায় সে। এতে নির্ণয়ের কিছু যায় আসে কিনা কে জানে, তবে আদলের ভ্রান্ততা পূর্বের চেয়েও দৃঢ়ভূত হয়, যার দরুন এক প্রকার তোপে চলে যায় রুমে। অপরদিকে শাহানুর আনমনা চিত্তে রান্নাঘরে রাতের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে ওঠে। অপ্রতিবতায় লোকটাকে জিজ্ঞেসও করলো না রাতে কি খাবেন, কারণ এর উত্তরে সেই ভার কথাগুলো শাহানুরের বেশ ভালো করেই বোধে আছে। রাতে নৈশভোজের সময় ডাইনিংয়ে খাবার দিতে অতি ব্যস্ত শাহানুর। নির্ণয়ের আসার নাম নেই, সে লোক কি খাবে না। সে গ্লাসে পানি ঢালতে ঢালতে একবার দৃষ্টি ফেলে নির্ণয়ের রুমের দিকে। ডাকবে কি ডাকবে না সে দ্বিধায় ভুগছে শাহানুর। ওষ্ঠ নাড়িয়ে নির্ণয়ের বাচনভঙ্গিতে বিড়বিড় করেই বলে, ডাকতে গেলে আবার বলে না দেয় আমার খেতে উঠছে খাবো। আপনার এত জিজ্ঞেস করার কি আছে? এটা কথা বলার বিষয় হলো নাকি? তখনই দরজা খোলার আওয়াজে ভড়কে যায় শাহানুর। রুম থেকে বেরিয়ে এসে নির্ণয় আশেপাশে না তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে। এতে বেশ হতবিহ্বল হয় শাহানুর। এতটা আশা করেনি সে, তবে ততটা ভ্রুক্ষেপ না করে খাবার দিতে আগ্রহী হয়। খাবার খাওয়ার এক পর্যায়ে কণ্ঠ তোলে নির্ণয়, কিছুক্ষণ পর আম্মু আসতে পারে, আপনাকে আর আলাদা করে জানাইনি। আমাকে বললো জানিয়ে দিতে, তাই জানিয়ে রাখলাম। থামে নির্ণয়, ফের নিম্ন শ্বাস ফেলে একই ভঙ্গিতে বলে, সময় করে আপনার রুমটা গুছিয়ে রাখতে হবে, ওটাতে আম্মু থাকবে। তাহলে আমি? খুব সোজা, না বুঝার মতো কি আছে? নিজ থেকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলে নির্ণয়। ততক্ষণে তার খাওয়াও শেষ, তাই প্লেট নিয়ে চলে যায় রান্নাঘরে বেসিনে। এদিকে শাহানুর মা আসবে শুনে বেশ পুলকিত হয়েছিল তার চিত্তপট। আবার নির্ণয়ের শেষ কথায় বেশ চিন্তিত হয়। ওকে কি কোনোভাবে নির্ণয়ের রুমে থাকতে হবে ভেবেই বিবশ হয় তার কায়া। ওই রুমে তার জিনিসপত্র নিয়ে যাওয়া, তারপর থাকা, বিষয়টা কঠিন থাকে তার কাছে। তবে সব গুছিয়ে ওঠার মতো এখনো যথেষ্ট সময় আছে ভেবে উদ্বেগহীনতা সহিত প্লেটের খাবারটুকু শেষ করে সে। মহাশূন্যে কৃষ্ণ মেঘের আনাগোনা সকলে ততটা ছিল না, কিন্তু যেই না সকাল গড়িয়ে দুপুর হলো অমনি বৃষ্টিধারকেরা আসমান জুড়ে কারো হয়ে উঠল। সাথে যোগ হয়েছে দ্রুতচর সমীর। বেশ কিছুক্ষণ আগে ভার্সিটির সমাপ্তি হয়েছিল। এতক্ষণ ইমদাদের অপেক্ষায় ছিল শাহানুর। ইমদাদের থেকে টাকা নিয়ে অতীব জরুরি কিছু বইপত্র কিনে যেয়ে না বাসের উদ্দেশ্যে রওনা দিল, তখনই হওয়ার গতি পূর্বের চেয়েও আরও ত্বরিত হলো। ধারণা করা যায় অচিরাত অন্তরিক্ষে বিদ্রোহ শুরু হবে। জ্যৈষ্ঠের প্রকৃতি প্রবল বর্ষণে বিধ্বস্ত হয়ে উঠবে। সকালের আবহাওয়া বেশ নাজুক ছিল, যার দরুন সঙ্গে করে ছাতা নিয়ে আসার প্রয়োজন বোধ করেনি শাহানুর। তাই এখন সে অতি চটপট পায়ে সামনে এগিয়ে যাচ্ছে, পাছে বৃষ্টি না নেমে যায়। তার উদ্দেশ্য একটি যান পেলেই তাতে চড়ে বসা। এখান থেকে বাসায় যেতে 10-15 মিনিটের মতো লাগতে পারে। ততক্ষণে আশা রাখা ঝড় বৃষ্টি শুরু হবে না। কিন্তু বিধিবাম দৈবত প্রবল বাতাস আর এক গর্জনে ঢলে পড়ে গগন। ধরণীপুরে প্রবল বেগে নেমে আসে বাড়িধারা। তাতে ভিজে একাকার শাহানুর। বৃষ্টিতে ভেজা তার ভীষণ প্রিয় হলেও এখন চিন্তা যে বইপত্র নিয়ে সেগুলো যে ভিজে যাবে। সম্মুখে অনতি দূরে কয়েকটা রিক্সার দেখা মিলে তার ত্রস্ত পায়ে এগোয় সে পানে। গমন পথে হঠাৎ এক প্রাইভেট কার এসে থামে তার নিকট। সে পাশ ঘেঁষে দ্রুত চলে যাচ্ছিল, কিন্তু কোনো পুরুষশালী হাঁক ভেসে আসে তার শ্রবণে। গাড়িতে উঠে আসুন। পশ্চাতে ফেরে শাহানুর। গাড়ির জানালা গুলিয়ে সেখান থেকে নির্ণয়ের নিগুড় মুখমণ্ডল বেরিয়ে আসে। সে ঝটপট গাড়ির দরজা খুলে দেয়, পরপর কপাল কুঁচকে দাঁড়া দেয়। কি হলো, দ্রুত আসুন, ভিজে যাচ্ছেন তো। বিলম্ব করে না শাহানুর সরংসু বেগে এসে উঠে নিশ্চুপ হয়ে বসে পড়ে গাড়িতে। তার বর্ষণে সিক্ত আদলখানা এক নজর দেখে নির্ণয়। সাথে সাথে নজর যায় হাতে থাকা নতুন বইগুলোর দিকে।
ব্রুকুটি হয়ে আসা দৃষ্টি ফেরায় নির্ণয়। শাহানুর ভেজা গায়ে বেশ বিরক্ত, চোখে মুখে বিদ্বেষ্ট ভাব রেখে একবার নির্ণয়ের দিকেই তাকায়। সে পুরুষের গভীর দৃষ্টি ততক্ষণে সম্মুখে। পাশে যে এক স্ত্রীলোক বসে আছে, তাও আবার তার নিজেরই স্ত্রী। সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই যেন, অথচ গাড়িতে ডেকে নিয়ে এসেছে সে নিজে। শাহানুর আর ভাবে না, ব্যাগ খুলে বইপত্রের হাল দেখতে তৎপর হয়। সেগুলো খানিকটা ভিজে গিয়েছে। অতঃপর ফের চুপচাপ কুটি সেটে মারে বসে থাকে শাহানুর। বাসায় ফিরে এই বইগুলোর একটা বিহিত করতে হবে। কেটে গেছে 2 দিন। এই 2 দিন আবহাওয়া স্বাভাবিকই ছিল, তবে আজকের আবহাওয়া তুলনামূলক বেশ উষ্ণ, ব্যবসা গরম চারিপাশে। গোধূলি লগ্নের আগে নিজ কক্ষের সোফায় বসে তার নোটবুক নোবেলের বাকি অংশটুকু পড়ছিল শাহানুর। নির্ণয় হয়তো তার নিজ রুমেই আছে। হঠাৎ ক্রিং ক্রিং আওয়াজে কলিং বেল বেজে ওঠে। তখনই বই থেকে মনোযোগ হটে শাহানুরের। মস্তিষ্ক ভেবে ওঠে এই অবেলায় কে এলো, তবে সময় ব্যয় করে না, দ্রুত উঠে বেরিয়ে আসে রুম থেকে। ততক্ষণে নির্ণয় প্রধান ফটক খুলে ফেলেছে। সে হয়তো ড্রয়িং রুমেই ছিল। দরজা খুলতেই সেখানে দৃশ্যমান হয় লুৎফুন্নাহার বেগমের অবয়ব, সাথে তন্ময়, যার হাতে এক বড়সড় ব্যাগ। কালো বোরখা পরিহিতা লুৎফুন্নাহারকে দেখে চিনতে অসুবিধা হয় না নির্ণয়ের। অতি আনন্দ সহিত সে মাকে জড়িয়ে ধরেই বলে, আম্মু, হোয়াট এ সারপ্রাইজ! তুমি তো বলেছিলে কয়েকদিন পর আসবে, এত দ্রুত? শাহানুরের আতলে ধৃষ্টতা, ওষ্ঠ কোণে হাসি ফুটিয়েই বলে, মা, আপনি এত তাড়াতাড়ি আসবেন ভাবতেই পারিনি। আর তন্ময়, তুমি এলে, কেমন আছো তুমি? আর বাড়ির বাকি সবাই কেমন আছে? সকালে বেশ ভালো আছে ভাবি, আমিও ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ, ভালো আছি। শান্ত মুখে লুৎফুন্নাহার এগিয়ে যায় সোফার দিকে। সেখানে বসে বলে ওঠেন, ভাবলাম তোদের একটু সারপ্রাইজ দিই। ওই ব্যাগে তোদের জন্য গ্রামের কিছু গ্রীষ্মকালীন ফল আছে। বাড়িতেও যাবি না, খাওয়াও হবে না। শেষ কথাটা বিরক্ত ভাবে বলেন তিনি। শাহানুর ওনাকে বোরকা খুলতে তাড়া দিয়ে কদম ফেলে রান্নাঘরের দিকে যায়। অতি প্রস্তর নির্ণয় কাট কাট স্বরেই বলে, সে না হয় বুঝলাম আম্মু, কিন্তু এসব নিয়ে এভাবে একা একা না এলেও তো পারতে। তোমার শরীরের দিকটাও তো ভাবতে হবে নাকি? একা কই, সাফরান আছে তো। তন্ময়কে উদ্দেশ্য করে বলে লুৎফুন্নাহার। কিয়ৎক্ষণ পর শাহানুর 2 গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে তাদের দিকেই বাড়িয়ে দেয়। নির্ণয় সে পানে এক নজর দেখিয়ে দৃষ্টি ফেলে মেঝেতে। শাহানুর আদলে ও গলার স্বরে ভদ্রতা বজায় রেখেই বলে, 2 দিন যাবত যা রোদ বাইরে, নিন মা একটু গলা ভেজান। নির্ণয় নিজ দিক থেকে দৃষ্টি তুলে ভরাট স্বরে শুধায়, সুগার কম দিয়েছেন তো? আম্মুর কিন্তু হাই ব্লাড প্রেশার। ওপর নিচ মাথা নাড়ায় শাহানুর, অর্থাৎ সে মায়ের গ্লাসে সীমিত চিনি দিয়েছে। স্মিত হেসে ট্রে থেকে হাত বাড়িয়ে গ্লাস নেন লুৎফুন্নাহার। তন্ময়ও ঝটপট গ্লাসটা নিয়ে ঠকঠক করে এক নিঃশ্বাসে শেষ করে নেয় পুরো শরবতটুকু। নির্ণয় জিজ্ঞাসু কণ্ঠে প্রশ্ন করে, শুধু তোমরা এলে যে, বাবাকেও নিয়ে আসতে। আর দাদির শরীরটা ভালো তো? হালকা নাকটা নেন লুৎফুন্নাহার। আবহাওয়ার এমন হুটহাট ফুল বদলে হয়তো ঠান্ডা লেগেছে ওনার। আরও একবার ঈষৎ নাক টেনে ললাট কুচকেই বলেন, হ্যাঁ আম্মা, বেশ আছেন। আর তোমার বাবা আসবে কিভাবে? তার কত কাজ, সে হিসেব আছে। কত শত দরবারে তার ডাক পড়ে। কিয়ৎক্ষণ থেমে স্বাভাবিক ভঙ্গিতে পুনরায় বলে ওঠেন, তোমাদের বাবা বলেছেন বেশি দিন যেন না থাকি, কিন্তু তার কথা কে শুনবে? আমি এবার লম্বা ছুটি কাটাবো এখানে। নিঃশব্দে প্রগাঢ় হাসে শাহানুর। তা নির্ণয়ের দৃষ্টি এড়ায় না। মা থাকবে ভেবে ভেতরে ভেতরেও সে বেশ রেশিত হয়। নির্ণয় বা তন্ময়ের দিকে তাকায়, স্বাভাবিক স্বরেই বলে, তন্ময়, তুইও তো থাকবি। না না ভাইয়া, আমার থাকা হবে না গো, বাড়িতে বহু কাজ আছে। এবার কথা ছড়ে শাহানুর। তোমার আবার কিসের কাজ? মায়ের সাথে থেকে যাও কয়টা দিন। তন্ময় ফের না করবে তার পূর্বেই লুৎফুন্নাহার বলেন, না মা, ওর বাড়িতে সত্যি অনেক কাজ আছে। তাছাড়া কদিন পর ওর পরীক্ষাও আছে। থেকে গেলে তোমার চাচা আবার রেগে না যান। নির্ণয় স্বর তুলে জিজ্ঞাসা করেন, তাহলে ও কি আজই ফিরে যাবে? হ্যাঁ রে বাপ। মন খারাপে শাহানুরের আননটা ছোট হয়ে আসে। তার নিজের কোনো ভাই নেই,
তন্ময়কে সে নিজের ছোট ভাইয়ের নজরেই দেখে। সে হাসি মুখে সুমিষ্ট স্বরে তন্ময়কে শোধায়। সে না হয় যাবে, কিন্তু তার আগে বলো তুমি কি খাবে? না খেয়ে যাওয়া চলবে না কিন্তু। পরোক্ষভাবে তার সাথে সায় জানায় নির্ণয়। হ্যাঁ, অনেকটা পথ এসেছিস, কিছু খেয়ে যা। আমায় বল কি খাবি, কিছু আনাবো বাহির থেকে? তন্ময় না করার আগে নির্ণয় ফের ভরাট স্বরেই বলে ওঠে। না করা চলবে না তন্ময়, চুপচাপ কথা শুন। আচ্ছা ঠিক আছে, খাবো। ভাবি, মনে আছে বিয়ের পর তুমি বাড়িতে একবার চাউমিন রেঁধেছিলে? হ্যাপি টেস্ট হয়েছিল, কিন্তু এটাই রাত। নির্ণয়ের গম্ভীর মুখশ্রীর পরিবর্তন আসে না, তবে তুষ্টতায় হাসে শাহানুর আর লুৎফুন্নাহার। বেশ। বলেই সরংশু বেগে রান্নাঘরের দিকে যায় শাহানুর। অতি ব্যস্ত হয়ে ওঠে রান্নায়। খাওয়া দাওয়ার সমাপন করার বেশ কিছুক্ষণ পর চলে যায় তন্ময়। নির্ণয় তাকে গেট অবধি এগিয়ে দিয়ে আসে। ততক্ষণে শাহানুরের রুমে চলে আসেন লুৎফুন্নাহার বেগম। ওনার বড্ড মাথা ধরেছিল। হাত মুখ ধুয়ে বিছানায় একটু আরাম করে শুতে যাবে, তখনই নজরে আসে ছোট্ট বুক সেলফে বইপত্র, যেগুলো দেখে ওনার নির্ণয়ের মনে হয় না। আবার ঘর জুড়ে শুধু শাহানুরের জিনিসপত্র, কাপড় চোপড়। ললাটে কয়েক স্তর ভাঁজ ফেলেন তিনি। শাহানুরের দিকে সংশয়ের দৃষ্টি ফেলেই বলেন। ফারহানকে ডাকো। শাহানুর স্তম্ভিত হয়ে শুধায়। আপনার কিছু লাগলে আমায় বলতে পারেন মা। বিদিষ্ট হন লুৎফুন্নাহার। এই প্রথম শাহানুরের ওপর ধমকে ওঠেন তিনি। এত কথা বলো কেন? বলছি না আমার ছেলেকে ডাকতে, যা বলার ওকেই বলবো। ভরকে যায় শাহানুর। ভেতর ভেতর বেশ বিমর্ষ হয় মেয়েটা। নির্ণয়কে জানি ডাকতে যাবে, তখনই সেখানে উপস্থিত হয় নির্ণয়। শাহানুর নিচ থেকে দৃষ্টি দিয়ে রুম থেকে প্রস্থান করতে যাবে, তখন ফের ধমকে ওঠেন লুৎফুন্নাহার। তুমি কই যাও? তোমারে কি বলছি এখান থেকে যেতে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। নির্ণয় হতবুদ্ধিকর দৃষ্টিতে পরিস্থিতি বোঝার প্রয়াস চালায়। মস্তিষ্কে মায়ের এরূপ আচরণের কারণ বোধগম্য হতে সময় নেয় না। লুৎফুন্নাহার দৃঢ় পায়ে এগিয়ে এসে ছেলের নিকট কণ্ঠে দাপট রেখে উচ্চারণ করেন। আমি তোমাকে বিয়ে করতে রাজি করিয়েছি, এটা ঠিক, কিন্তু বিয়ের পর এসব ছোটখাটো বিষয়ে আমি তো কথা বলতে রাজি নই ফারহান। চুপ থাকেন কিছুক্ষণ। আদলে স্বাভাবিকতা আর কণ্ঠে ঠান্ডা বেদিষ্টতা রেখে পুনরায় ধ্বনি তুলে। শুধু তোমার বইয়ের জিনিসপত্র এই রুমে কেন বাবা আমার? তোমার বইপত্র, কাপড় চোপড় কোথায় আছে? নির্ণয় কৈফিয়ত দিতে প্রস্তুত। বিশ্লেষণের নিমিত্তে যখন মুখ খুলবে, তখন হাত উঁচিয়ে থামিয়ে দেন লুৎফুন্নাহার। প্রতাপ সমেত হুঙ্কার ছেড়েই বলেন। সাপটে তোমার গালে থাপ্পড় দিলে কি আমার খুব গুনাহ হয়ে যাবে? কিংকর্তব্য বিমূঢ় হয় শাহানুর নির্ণয় দুজনই। নির্ণয়ের বিস্ময় ভাব হয়তো অধিক। তার মা তাকে এভাবে বলল, তবে তা ততটা প্রকাশ না করে নিম্ন শ্বাস ফেলে সে। মায়ের চোখের দিকে দৃষ্টি রেখে সহজাত কণ্ঠেই বলে। আমি তোমার পুত্রবধূকে এ রুমে আসতে বলিনি আম্মু। ইনফ্যাক্ট আমার মাথায় কখনো এমন কিছু আসেনি। সে নিজে থেকেই। কি এমন হলো যে তোমার বইয়ের এই রুমে আসতে হলো? আর তুমি বা কেমন ধারা স্বামী আটকালে না? নির্ণয়ের বলার ভাষায় বা লুণ্ঠিত হয়েছে। মায়ের এই কথার জবাব কি আদৌ আছে তার কথার ভাণ্ডারে? লুৎফুন্নাহার এবার দৃষ্টি ফেলেন শাহানুরের দিকে। কাটকাট স্বরেই বলেন। একটা সম্পর্ক ঠিক করতে হলে তার মাঝ থেকে ঠিক করতে হয়, আড়ালে গিয়ে পালিয়ে বেছে নয়। তা কি তুমি জানো না? শাহানুর বিমূর্তির ন্যায় নিচ দিকে তাকিয়ে আছে। শাশুড়ির কথাটা যে একদম খাঁটি। লুৎফুন্নাহার এবার নিগ্রহ শ্বাস ফেলে তড়াক করে বসে পড়েন খাটে। নির্ণয়ের অভিপ্রায়ে আদেশের স্বর তুলেই বলে ওঠে। তোমার বউ আর তার জিনিসপত্র এই রুম থেকে নিয়ে যাও। এখানে আমি থাকবো আর আমার জিনিসপত্র থাকবে। সায়ানের সময়ে বিশালাকার রুম যখন হালকা সোডিয়ামের বিভায় উদ্ভাসিত, তখন শেষবারের মতো নিজের কাপড় চোপড় এনে ভাঁজ করে নির্ণয়ের আলমারিতে তুলতে তৎপর হয় শাহানুর। নির্ণয় তখন থেকে তার ব্যক্তিগত বুক সেলফে শাহানুরের বইগুলো আটাতে ব্যস্ত। সে মেয়ের কত শত বই। শাহানুর তা দেখে দৃঢ় পায়ে এগিয়ে এসে এপানে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলে। আপনি ওই বুকশেলফটা নিয়ে আসলেই পারতেন। আম্মু নিষেধ করেছে, শুনেননি? নিশুভ্রয় না শাহানুর সবসময় নির্ণয়ের
এমন প্রশ্নোক্ত করে আক্রমণাত্মক কথা তার কাছে মোটেই সুবিধার ঠেকে না। কেমন অপমান বোধ হয় তার। কিছু সময় তো জবাব তারও দেওয়া চাই। প্রশ্ন যখন করেছে উত্তর নিশ্চয়ই চাই। তাই কণ্ঠে তোপ রেখে টান টান স্বরেই তার জবাব। শুনবো না কেন? আপনার কি আমাকে কালা মনে হয়? আমি তো বোঝাতে চেয়েছি মাকে অনুরোধ করে হলেও এই শেফটা নিয়ে আসার কথা, তাহলে আপনার এত ঘষাঘষি করতে হতো না। কথাটুকু বলে শাহানুর পা বাড়ায় পায়ের রুমের দিকে। নির্ণয় বিহ্বল হয় তার এহেন কথায়। মেয়েটার কথা বলার মুখ আছে বলতে হবে, অথচ সারাদিন আলাভোলা না বালিকার ভাব ধরে রাখে যে। পরপর ভ্রু উঁচিয়ে বদনে বিরক্তি ভাব আনে নির্ণয়। এর মাঝেই মাগরিবের আজানে সুমধুর তান ভেসে আসে বাতাসের সাথে। তার হাতে তখন হুমায়ুন আহমেদের লেখা যদিও সন্ধ্যা বইটি। সে সেলফের এক কর্নারে বইটি রেখে হনহনিয়ে কদম ফেলে ওয়াশরুমের দিকে যায়। শেষ রাত্রিরে বেশ তাণ্ডব সমেত বড়সড় ঝড় এসেছিল। এখনো আবহাওয়া একেবারে মিটিয়েছে। ভোর হওয়া সত্ত্বেও গগনে সূর্যের দেখা নেই। বাহিরে পররাত্র থেকে ইলছি গুড়ি বৃষ্টি পড়ছে। সাথে আছে মেঘমন্দ সমীরণ। এমন প্রবাহীন অরণ্যদেও সকালে হঠাৎ তন্দা ছুটে যায় নির্ণয়। ঠান্ডা আবহাওয়া নয়তো আরো আগেই জেগে যেত। অ্যালার্মের প্রয়োজন কখনোই পড়ে না তার। সে ভ্রু কুটিয়ে যেই না পাশ ফিরল অমনি দর্শনেন্দ্রিয় দৃশ্যমান হলো অপাশ ফিরে বালিশে ঘুমিয়ে থাকা এক নারী কায়ার পিঠদেশ। হঠাৎ চমকে ওঠে নির্ণয়। শাহানুরের মাথা থেকে আলগোছে নেমে আসা কৃষ্ণ মেঘের ন্যায় কেশরাশিও ততক্ষণে তার দৃষ্টিতে আসে। মেয়েটাকে আচমকা নিজের পাশে দেখে বিভ্রান্ত হয়েছিল সে, কিন্তু তখনই মনে পড়ল গত রাতে নিজ হাতে শাহানুরের জিনিসপত্র নিজে ওই রুম থেকে এই রুমে নিয়ে আসলো। মায়ের তোড়জোড়েই তো এখন তারা একই রুমে। উদিত ভাবনায় যখন মস্তিষ্ক বিভোর, তখন অসাবধানতার মাঝখানে থাকা কোলবালিশটাই হাত পড়তেই সেটার দিকে নজর দেয় নির্ণয়। গত রাত্রে মেয়েটাই নিজ দায়িত্বে তাদের মাঝে কোলবালিশ দিয়ে সীমানা টানিয়েছিল। শিখেছে অবশ্য নির্ণয়ের থেকেই। বিয়ের প্রথম দিকে তো সে এই কাজই করত। উদ্ভ্রান্ত চিন্তার সমাপন করে নির্ণয়। ভীতশ্রদ্ধ চিত্তে উঠে পড়ে শয়ন থেকে। আড়মোড়া ভেঙে পাশের টেবিল থেকে হাত ঘড়িতে চোখ বোলায়। সময় সকাল 6:52। পাশ হতে ঈষৎ নড়াচড়ার আওয়াজ এসে দিকে নজর ফেলে। দেখা পায় শাহানুর এ পাশ ফিরেছে। সে এক ঘোরগ্রস্তে দৃষ্টি ফেলে মেয়েটার বদনে, যার কপালে গুটি কয়েক ক্ষুদ্রাকার পরিত্যক্ত জল লেপটে আছে। ঈষৎ রক্তব পাতলা আবরণে ঢাকা শুষ্ক ওষ্ঠযুগল বর্তমানে কিঞ্চিত ফাঁক। সদা জাগ্রত অক্ষিপর দুটো এখন নিমজ্জিত। সহসা সম্বিত ফিরতেই নিজেকে ধাতস্থ করে নির্ণয়। সাথে অবাক হয়। অন্তদর্শন করে নিজ পরিবর্তন বেশ বুঝে সে। তাই স্বকীয়তা ফিরিয়ে আনতে দৃষ্টি ফেরায়। তৎক্ষণাৎ চিরাচারিত ভাব সমেত প্রতাপে খাট থেকে কদম ফেলে গমন করে গোসলখানায়। রান্নাঘরে আপন মনে রান্নার কাজে মনোনিবেশ করে রেখেছিলেন লুৎফুন্নাহার বেগম। নির্ণয় কিছুক্ষণ পর বেরিয়ে যাবে। ছেলের পছন্দসই মুখী কচু দিয়ে বড় মাছ রেঁধেছেন তিনি। ইলেকট্রিক চুলোয় এখন গরুর মাংস বসানো, কিন্তু সেই ঘুম থেকে উঠেই এতক্ষণ যাবৎ শাশুড়ির রান্নাঘরে আসা নিয়ে এক প্রকার ঘ্যান ঘ্যান করছে শাহানুর। রান্না করা নিয়ে এক প্রকার বায়না করে যাচ্ছে সে। তাকে পুনরায় উদ্বেগ নিয়ে বলতে শোনা যায়। মা, আপনি সকাল সকাল কি শুরু করলেন বলুন তো? আমি তো রান্না চাপাতাম। আপনি আমায় দিন, আমি পারবো তো। লুৎফুন্নাহার কণ্ঠে আদুরে আদেশ তুলেই বলেন, আমার কাজ আমি করছি, তুমি বিরক্ত করো না তো। অন্য দিন তো তুমিই করো, আজ আমি করব। কতদিন রান্না করে তোমাদের ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শাহানুর। নিচের দিকে তাকিয়ে কণ্ঠে মান এনে নিচু স্বরেই বলে, সব আপনি করলে আমি কি করব? তোমার কাজের অভাব নাকি? যাও আমার ছেলের কাছে, তাকে ডেকে নিয়ে আসো তো দেখি। আমার কাছে এসে এত ঘোরাঘুরি করো না। লুৎফুন্নাহার নিজের মতো কথা তুলে আবার মনোযোগী হয় রান্নায়। শাহানুর প্রভাবিষ্ট হয় না এহেন কথাই, বরং শটান হয়ে সেথায় দাঁড়িয়ে থাকে। নির্ণয়ের কাছে কিনা যাবেও, খেয়ে দিয়ে কাজ নেইও। লুৎফুন্নাহারের দৃষ্টি এড়ায় না তার উপস্থিতি।
তিনি এবার তার পানে পূর্ণ দৃষ্টি দিয়ে বাজ খাই গলায় বলেন, এখানে এখনো দাঁড়িয়ে কেন তুমি? বড়দের কথা শুনতে হয় জানো না? স্বামী যে খাবার খাবে সে খেয়াল আছে? লুৎফুন নাহার যেন এবার সত্যি একজন পরিপূর্ণ শাশুড়ি হয়ে উঠেছেন। কণ্ঠে তাই প্রকাশ পেল। না পেরে বিমর্ষ মনে রান্নাঘর ছাড়ে শাহানুর। সে প্রস্থান করলে আড়ালে ওষ্ঠ টিপে ফিচেল হাসেন লুৎফুন নাহার। শাহানুর সংকোচার বিবৃত হৃদয়ে রুমের সম্মুখে এসে দাঁড়ায়। ঘুম থেকে উঠে নির্ণয়ের দেখা পায়নি। সে লোকটা হাঁটতে বেরিয়েছিল বোধহয়। ফলে কোনো রকমে পরিপাটি হয়ে শাহানুর সেই যে ড্রয়িং রুমে এসেছিল আর রুমে যায়নি। বিয়ের প্রথম দিকেও তো একসাথে এক রুমে রাত কাটিয়েছে তারা। তাহলে এখন পূর্বের তুলনায় এত সংকোচের কারণ কি? এখন এত দুঃসহ ঠেকায় তো কথা নেই। নিজেকে প্রশ্ন করে উত্তর মেলে না শাহানুরের। সহজাত ভাব আনিসে ভ্রান্ত তা কাটিয়ে দৃঢ় পায়ে রুমে ঢুকে। নির্ণয়ের তৈরি হওয়া প্রায় শেষ পর্যায়ে। শুভ রাঙা ফুল হাতা শার্ট, ধূসর রঙের জিন্সের প্যান্ট, গলায় যথোচিত স্টেথোস্কোপ তুলছে। এক নজর দেখে দৃষ্টি ফেরায় শাহানুর। তার কণ্ঠে শব্দেরা আইঠাই শুরু করে। সে ওষ্ঠ ভিজিয়ে কিছুটা দ্রুততায় বলে ওঠে,